ধানের শীষের প্রচারণা শুরু, শৃঙ্খলা রক্ষায় মাঠে বিএনপির ৩ সংগঠন। জানাবো আয়না ঘরের চেয়েও ভয়াবহ ঘর তৈরি করেছিল আওয়ামী লীগ এমপি নেতারা, বললেন রিজভী। এবং সর্বশেষ জানাবো ভারতকে সিদ্ধান্ত নিতে হবে, গণতন্ত্র না ফেসিবাদের পক্ষে থাকবে, বললেন শামসুজ্জামান দুদু। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ধানের শীষের প্রচারণা শুরু, শৃঙ্খলা রক্ষায় মাঠে বিএনপির ৩ সংগঠন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতিতে রাজনৈতিক প্রাণ ফিরে পেয়েছে বিএনপি। সারা দেশে সাংগঠনিক তৎপরতা চালাচ্ছে দলটি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টার্গেট সুস্থ ধারার রাজনীতি চর্চা। এজন্য দলের শৃঙ্খলা রক্ষায় জোর দিচ্ছেন দলের নেতারা। বর্তমান পরিস্থিতিতে নেতাকর্মীরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়েন, সেজন্য মাঠে নেমেছে দলটির ৩ অঙ্গ সহযোগী সংগঠন। হাইকমান্ডের নির্দেশে নেতাকর্মীদের আরও জবাবদিহির আওতায় আনতে জেলা ও বিভাগীয় পর্যায়ে যৌথ কর্মী সভা শুরু করেছেন সংগঠনের শীর্ষ নেতারা। একই সঙ্গে দলীয় প্রতীক ধানের শীষের প্রচারণায় নেমেছে জাতীয়তাবাদী যুব দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। দলীয় সূত্রে এসব তথ্য জানা গেছে। জানা যায়, ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে দেশের বিভিন্ন স্থানে লুটপাট ও দখলবাজির অভিযোগ ওঠে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এসব ঘটনায় বিব্রত বিএনপির হাইকমান্ড। এরই প্রেক্ষাপটে বহিষ্কার হন কয়েকশো নেতাকর্মী। প্রথম থেকেই দুর্নীতি, লুটপাট, দখল ও নির্যাতন নিপীড়নের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করে বার্তা দেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের জানমালের নিরাপত্তা এবং দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানও নেন তিনি। আগামী দিনগুলোতে দলীয় নেতাকর্মীদের আরও বেশি সতর্ক রাখা ও জবাবদিহির আওতায় আনতে এখন সাংগঠনিক তৎপরতা চালাচ্ছেন শীর্ষ পর্যায়ের নেতারা। তারই প্রাথমিক অংশ হিসেবে সারা দেশে যৌথ কর্মী সভা শুরু করেছে বিএনপির ৩ অঙ্গ ও সহযোগী সংগঠন। ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতি ও জনগণ নিয়ে তারেক রহমানের যে বার্তা, তা দলীয় নেতাকর্মীদের মধ্যে পৌঁছে দেবেন সংগঠনের নেতারা। এদিকে শনিবার থেকে যৌথ কর্মী সভা শুরু করেছে জাতীয়তাবাদী দলের ৩ সংগঠন। আমরা যদি থাকি সৎ, দেশ সংস্কার হবে স্লোগান দিয়ে সিলেট, চট্টগ্রাম ও ঝালকাঠিতে প্রথম দিন সভা করেছেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের কেন্দ্রীয় নেতারা। এছাড়া আওয়ামী লীগের ষড়যন্ত্র রুখে দিয়ে ঐক্যবদ্ধ থাকা, সংগঠনকে শক্তিশালী করা, সাংগঠনিক কাঠামো যাচাই বাছাই করা এবং দলীয় শৃঙ্খলা রক্ষায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কঠোর বার্তা তৃণমূলে পৌঁছাবেন তারা। পাশাপাশি তৃণমূলের নেতা এবং বিএনপির কাছে সাধারণ জনগণের প্রত্যাশা কি, এ বিষয়ে জনগণের মতামত নেবেন ৩ সংগঠনের শীর্ষ নেতারা। এদিকে আজ থেকে জেলায় দলের নির্বাচনী প্রতীক ধানের শীষ সংবলিত লিফলেট বিতরণ করবেন তারা। পর্যায়ক্রমে অন্যান্য জেলা ও যৌথ কর্মী সভা লিফলেট বিতরণ করবে ৩ সংগঠন। তবে এবারে লিফলেটে শুধু ধানের শীষ প্রতীক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাড়া কোনো লেখা কিংবা নেতার ছবি থাকছে না। নেতারা বলেন, যৌথ কর্মী সভার পরে সংশ্লিষ্ট জেলার থানা পর্যায়ে ধানের শীষ লিফলেট বিতরণ হবে। এর উদ্দেশ্য হচ্ছে দলকে তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ত করা, দেশ ও জনগণকে নিয়ে বিএনপির চিন্তাধারা গণমানুষের মধ্যে শেয়ার করা। এ প্রসঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন শনিবার বলেন, সাংগঠনিক প্রক্রিয়ার অংশ হিসেবে মাঠে নেমেছে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন। আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড ও লক্ষ্য আগামী দিনের নির্বাচনের দিকে। এটাই গণতান্ত্রিক রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। তিনি বলেন, এখন যারা সরকারে আসছেন তারা নিরপেক্ষ, অন্তর্বর্তীকালীন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা তারা প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের প্রধান অধিকার হচ্ছে ভোটের অধিকার। আশা করি যত দ্রুত সম্ভব এই সরকার নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করে বিদায় নেবে। সেজন্য আমরা এই সরকারকে সমর্থন দিয়েছি, এখনো দিচ্ছি এবং অতি দ্রুত নির্বাচনের দাবি করছি। সেই সঙ্গে আমাদের দল ও অঙ্গ সংগঠন সাংগঠনিক ও নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করবে। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা জানান, বিগত 15 বছরে এদেশের মানুষ ভোট দিতে পারেনি। তরুণ প্রজন্ম ভোটার হয়েও ভোট বিমুখ। অনেকে ব্যালট পেপার কিংবা ব্যালট ধানের শীষ প্রতীক দেখেননি। এখন বিএনপির টার্গেট তরুণ ভোটারদের উজ্জীবিত করে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে সুস্থ ধারার রাজনীতি চর্চা করা। গতানুগতিক রাজনীতির গুণগত পরিবর্তনেরও জোর দিচ্ছেন বিএনপির নীতি নির্ধারকরা। এজন্য সারা দেশে নতুনভাবে সাংগঠনিক শক্তি সঞ্চয়ে বিভিন্ন পর্যায়ে মাঠে নেমেছেন দলটির নেতারা। এছাড়াও রাজনৈতিক সংকট থেকে উত্তরণে নির্বাচনের বিকল্প দেখছেন না তারা। বিএনপি স্থায়ী কমিটির এক নেতা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনের দিনক্ষণ সুনির্দিষ্ট না থাকলে বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিভিন্ন রাজনৈতিক দলগুলো দ্রুত সময়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। এজন্য সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি রয়েছে বিএনপির।
ধানের শীর্ষের লিফলেট এটা একটা নির্বাচনী প্রস্তুতির সংকেত। যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, আমরা প্রথমে বিভাগীয় কর্মসূচি করেছি, এখন জেলায় জেলায় যাচ্ছে। আমাদের নেতাকর্মীরা যাতে সংযত থাকে, মূলত কোনো বিশৃঙ্খলায় যাতে না জড়ান এবং পরিচিত হয়ে যাতে অপরাধ না করতে পারেন, শৃঙ্খলায় নেতাকর্মীদের সতর্ক করার পাশাপাশি রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসুক, এটা আমরা চাই। আগে কোথাও গেলে শত শত মোটর সাইকেল গাড়ি বহর রিসিভ করত, যা সাধারণ মানুষের জন্য কষ্টের কারণ হতো, জনভোগান্তি হতো। পরবর্তী পরিস্থিতিতে যাতে এসব না হয় সে বিষয়ে আমরা সচেতনতা বৃদ্ধি করছি। বিনা কারণে ব্যানার ফেস্টুন দিয়ে এলাকা ছেড়ে দেওয়া, পার্টি অফিসে ঢেকে দেওয়ার যে প্রবণতা, আমরা সেখান থেকে বের হয়ে আসছি। স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান বলেন, 3 সংগঠনের যৌথ সভার মূল উদ্দেশ্য হচ্ছে রাজনীতি সম্পর্কে নেতাকর্মীদের আগে যে ধারণা ছিল সেই ধারণা অধিকাংশ ক্ষেত্রে সঠিক না। স্বাধীনতার মূল চেতনা, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার ভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মাণে যে রাজনীতি দরকার, আমরা সেই রাজনীতি চর্চা করতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনীতির যে দর্শন, সেই দর্শনে বা সেই সম্পর্কে এই নতুন রাজনীতিতে নেতাকর্মীদের উদ্বুদ্ধ ও সচেতন করা হবে। যারা জনগণের মন জয় করতে পারবে তারাই এই দেশের সুনামের সঙ্গে রাজনীতি করতে পারবে। তিনি বলেন, দলীয় শৃঙ্খলার বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কঠোর নির্দেশনা আছে। ছোট কিংবা বড় কোনো অন্যায়কে বিএনপি কিংবা তার অঙ্গ সংগঠন ছাড় দেবে না। আয়নাঘরের চেয়েও ভয়াবহ ঘর তৈরি করেছিল আওয়ামী লীগ এমপি নেতারা, বললেন রিজভী। আয়নাঘরের চাইতেও ভয়াবহ আরো বিভিন্ন ধরনের বিভীষিকাময় ঘর তৈরি করেছিলেন আওয়ামী লীগের এমপি নেতারা, এমন মন্তব্য করেছে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রিজভী বলেন, বাংলাদেশে ভারতের বিরুদ্ধে কেউ যদি টু শব্দ করে তার বেঁচে থাকার অধিকার নাই, এমন পরিবেশ সৃষ্টি করেছিলেন শেখ হাসিনা। তিনি বলেন, এই কারণেই আবরারকে তারা হত্যা করল। কত কাহিনী আমরা প্রতিদিন শুনেছি, শুধু কি আয়নাঘর? আমরা তো শুনেছি আইন শৃঙ্খলা বাহিনী তৈরি করা আয়নাঘরের কথা। আমরা এখন দেখতে পাচ্ছি কেউ কেউ 8 বছর পর 10 বছর পর আয়নাঘর থেকে বের হচ্ছেন। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনজীবী, ব্যারিস্টার 9 বছর 10 বছর পর তারা সেখান থেকে বের হচ্ছেন। কি নির্মমতা শেখ হাসিনা তৈরি করেছিল বাংলাদেশে। রিজভী বলেন, এটা তো একটা দিক। আজকে খবরের কাগজে দেখতে পেলাম সেই বিখ্যাত আলতাফ গোলন্দাজ, যিনি পা উপরের দিকে ঝুলিয়ে মাথা নিচু করে বিএনপির এক নেতাকে 1996-97 সালে পিটিয়েছিলেন। সেই ভয়ঙ্কর আলতাফ গোলন্দাজের ছেলে ফাহিম গোলন্দাজ এমপি, তার একটি আয়নাঘর ছিল। তিনি ভয়ঙ্কর কুকুরের ফার্মের মধ্যে তার মতের বিরোধীদেরকে ছেড়ে দিত। এমনকি তার দলের লোকও যদি কেউ তার বিরুদ্ধে যেত, তার সঙ্গেও এমন নির্মম আচরণ করা হতো। বিএনপির এই মুখপাত্র বলেন, ভয়ঙ্কর গ্যাস চেম্বারের চাইতেও বিভৎস নিপীড়নের এক একটা কেন্দ্র বাংলাদেশের জনপদের পর জনপদ তারা তৈরি করেছিল। এই জনপদ তৈরি কারা করেছিল? আওয়ামী লীগের এমপি, আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানদেরকে এখনো বাতিল করা হচ্ছে না কেন? উপদেষ্টা পরিষদের কাছে এমন প্রশ্ন রেখে রিজভী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই আমরা সমর্থন করছি। জুলাই বিপ্লবের ফসল হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, যারা এই ধরনের নিপীড়নের একটা কেন্দ্র তৈরি করেছিল। হিংস্র কুকুর দিয়ে যারা কামড় দেওয়াত, তাদের অংশ তো এখনো রয়ে গেছে। ইউপি চেয়ারম্যানদেরকে আপনারা এখনো বাতিল করছেন না কেন? এরাও তো সেই আওয়ামী লীগের গুন্ডা পান্ডা সন্ত্রাসী। এলাকার মধ্যে তারাই তো বর্বরতা চালিয়েছে। উপদেষ্টা পরিষদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনাদের ভয় কিসের? কারা আপনাদেরকে নিষেধ করেছে? রিজভী বলেন, মেধাবী ছাত্র আবরারকে হত্যা করেছিল ছাত্রলীগ। ছাত্রলীগ নামের আগের শব্দটি হচ্ছে ছাত্র। শেখ হাসিনা এসব ছাত্র পছন্দ করে না। শেখ হাসিনা বুয়েট বিশ্ববিদ্যালয় পছন্দ করে না। শেখ হাসিনা মেধাবী ছাত্র পছন্দ করে না। দেশ টিকে থাকলে কিনা এটা তো তার দরকার নেই। তাকে টিকিয়ে রাখবে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থা, এই সংস্থা তাকে টিকিয়ে রাখবে, এটা তিনি বিশ্বাস করতেন। তাই গোল্লায় যাক বাংলাদেশের মেধাবী ছাত্র, সেজন্য প্রথমে কোটার বিরুদ্ধে বা বৃদ্ধি করে মেধার সর্বনাশে ডেকে এনেছিলেন। মেধাবী ছেলেরা প্রশাসনে আসবে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় তার অবস্থান নেবে, চাকরি করবে, এইটা শেখ হাসিনার পছন্দের মধ্যেই পড়ে না। তার দরকার কি? তাকে তো সহায়তা করবে পার্শ্ববর্তী দেশে থেকে। তিনি বলেন, শেখ হাসিনা 18,35,000 কোটি টাকার ঋণ নিয়ে এসেছিলেন, 17,07,000 কোটি টাকা পাচার করা হয়েছে। এইসবের বিষয়ে একটু শব্দ করা যায়নি। জ্বালানি নেই, গ্যাস নেই, কিন্তু বিদ্যুৎ কেন্দ্র বানিয়েছিলেন, কারণ এখানে তার নিজের লোকেরা আছে, তার দলের লোকেরা ছিল, আত্মীয় স্বজনরা ছিল, কিন্তু জ্বালানি নেই, বিদ্যুৎ উৎপাদন হবে কি করে? সাম্প্রতিক সময় গার্মেন্টস সেক্টরে অস্থিরতার কথা তুলে ধরে বিএনপির এই নেতা আরো বলেন, গার্মেন্টসের মালিক
মালিক যারা শেখ হাসিনার অত্যন্ত সুবিধাভোগী তাদের গার্মেন্টসের লোকেরা এসে অন্যান্য যেগুলো গার্মেন্টস আছে যারা নিরপেক্ষ তাদের সেখানে হামলা করেছে। এটা তো তথ্য দিয়ে আপনাদেরকে বলছি, নজরুল ইসলামকে সালাম মুর্শিদি এরা কি আওয়ামী লীগের সুবিধাভোগী নয়? এরা কি আওয়ামী লীগের এমপি নয়? এদের গার্মেন্টস থেকে এসে কৃত্রিমভাবে পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরি করছে যাতে ছাত্র জনতার বিপ্লব ব্যর্থ হয়। ভারতকে সিদ্ধান্ত নিতে হবে, গণতন্ত্র না ফ্যাসিবাদের পক্ষে থাকবে বললেন শামসুজ্জামান দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গণমানুষের তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে। ভারতকে সিদ্ধান্ত নিতে হবে গণতন্ত্রের সপক্ষে নাকি ফ্যাসিবাদ। যিনি গণতন্ত্র বা গণহত্যা চালিয়েছে, গণতন্ত্র হত্যা করেছে, স্বাধীনতা বিপন্ন করেছে তার পক্ষ নেবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে সোমবার দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে সীমান্তে হত্যা বন্ধ, ফ্যাসিস্ট হাসিনার বিচার ও পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার দাবিতে এক সমাবেশে তিনি এই কথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, সীমান্তে বাংলাদেশিদেরকে হত্যা করা হচ্ছে, এটা শুধু আজকে হচ্ছে তা না, দীর্ঘদিন ধরে অব্যাহত আছে। স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের মানুষ নিরাপত্তা চাইবে, এটা স্বাভাবিক। বাংলাদেশে যেসব নাগরিকদের হত্যা করা হয় তারা বাংলাদেশের সীমানার মধ্যেই থাকে, কোনো প্রকার সতর্ক ছাড়া তাদেরকে নির্বিঘ্নে হত্যা করা হচ্ছে, এটি একটি জঘন্যতম অপরাধ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।